এত কম আলো, আপনাদের কখনো অসুবিধা হয় না? সুজন অবাক হয়ে বলল। অসুবিধে? শব্দ করে সামান্য হাসলেন অপরেশবাবু। ওর মুখে ছায়া পড়ায় হাসিটা দেখা গেল না। আলো না থাকলেই বরং আমাদের সুবিধে হয়। ওরা তো একদম আলো সহ্য করতে পারে না। আমিও আস্তে আস্তে ওদের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। সুজনের মনের ভেতরে হঠাৎই কেমন একটা অস্বস্তি শুরু হলো। ওর চোখ এপাশ ওপাশ তাকিয়ে চন্দ্রাকে মাসিমাকে খুঁজল। সেটা লক্ষ্য করে অপরেশবাবু বললেন, তুমি পশু, আমি ওদের ডাকছি। একটা কাঠের চেয়ারে বসলো সুজন। কিন্তু কাঠের চেয়ারটা ভীষণ ঠান্ডা। ও বেশ অবাক হয়ে গেল। হাতের ব্রিফকেসটা নামিয়ে রাখলো একপাশে। অপরেশবাবু চলে যাওয়ার একটু পরেই মাসিমা ঘরে এসে ঢুকলেন। কি জমকালো সাজে সেজেছেন তিনি। ম্লান আলোতেও সেই সাজ গ্লো সাইনের মতো ঝকমক করছে। গাঢ় হলুদ রঙের জরিপার শাড়ি, দুহাত ভরা গয়না, গলায় জড়োয়া হাড়, কানে চকচকে দুল, নাকে নাকছাবি, কপালে বড় টিপ, সিঁথিতে উজ্জ্বল সিঁদুর, যেন একবারে নতুন বউ। মাথায় ঘোমটা টেনে শাড়িটা গুছিয়ে নিয়ে সুজনের কাছাকাছি বসলেন মাসিমা। কেমন কেমন আছো সুজন? সুজন বিহবল চোখে চন্দ্রার মাকে দেখছিল। কোনো রকমে ঘাড় নাড়ল। ভালো আছি। মেসোমশাইয়ের কাছে আমাদের বিপদ আপদের কথা সব তো শুনেছ। সুজন আবার ঘাড় নাড়ল। এতদিন পরে দেখা হলো, অথচ মাসিমার মধ্যে কোনো উচ্ছ্বাস নেই। যেন আগে থেকেই জানতেন সুজন আজ দেখা করতে আসবে। কেমন আছেন মাসিমা? ওই একরকম। চন্দ্রা কেমন আছে? বিষণ্ণ হাসলেন মাসিমা। ওই আমারই মতন। ঘরের আলোটা কমজোরি হলেও সরাসরি মাসিমার মুখের ওপরে গিয়ে পড়ছিল। সুজন মুখটাকে আগের চেনা মুখের সঙ্গে মনে মনে মিলিয়ে দেখছিল। মুখের চামড়া তেলতেলে টান টান, দু চোখ ছবির মতো সুন্দর। মাসিমার মুখটা হয়তো এরকমই ছিল, তবে এখন অনেক সজীব আর নবীন দেখাচ্ছে। সুজনের ছৌ নাচের মুখোশের কথা মনে পড়ল। মাসিমার টুকটাক কথা বলার মধ্যেই অপরেশবাবু সুজনের জন্য এক কাপ চা নিয়ে এলেন। সঙ্গে প্লেট নেই, বিস্কুট নেই। সব মিলিয়ে দৃশ্যটা সুজনের কেমন যেন খাপছাড়া লাগলো। মাসিমা চন্দ্রা থাকতে অপরেশবাবু কেন হঠাৎ চা নিয়ে এলেন? তাছাড়া ওদের অবস্থা কি এতই খারাপ এখন? অতিথির কপালে প্লেট বা বিস্কুটও জোটে না। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে সুজন ন্যাপথলিনের গন্ধ পেল। এই বিশ্রী গন্ধটা ওরা কিভাবে সহ্য করছেন কে জানে। সব কাজ আমাকে একার হাতেই করতে হয়। হাতে হাত ঘষে অনেকটা যেন কিন্তু কিন্তু ভাবে অপরেশবাবু বললেন। ওরা ঠিক পারে না। অ্যাক্সিডেন্টের ব্যাপারটা নিয়ে খানিকক্ষণ কথা হলো। চন্দ্রার কথাও হলো। সুজনের মা বাপির খোঁজ নিলেন মাসিমা। কিন্তু ওর কথায় উষ্ণতার কোনো ছিটে ফোঁটাও খুঁজে পাচ্ছিল না সুজন। টিভিতে যারা খবর পড়েন, মাসিমা যেন ঠিক তাদের মতন করে কথা বলছিলেন। কিছুক্ষণ পর যখন কেউ আর কথা খুঁজে পাচ্ছিল না, তখন ভেতরে ভেতরে অধৈর্য হয়ে ওঠা সুজন জিজ্ঞেস করল, চন্দ্রা কোথায় মাসিমা? ওর সাথে একটু দেখা করব। দেখা করবে করো,
ওই বাইরের বাগানে বসে আছে। নির্লিপ্তভাবে এই কথা বলে বাড়ির পেছন দিকটা ইশারায় দেখালেন মাসিমা। অপরেশবাবু সুজনকে ডাকলেন। এসো, আমার সঙ্গে এসো। একটা ছোট্ট ঘর এবং রান্নাঘর পেরিয়ে বাড়ির খিড়কি দরজার কাছে পৌঁছে গেল সুজন। অপরেশবাবু দরজা খুলে বাইরে বেরোলেন। ওকেও ডেকে নিলেন। সামনে প্রায় বিঘেখানেক জমি। তার এখানে সেখানে এলোমেলোভাবে নানান জাতের গাছ বড় হয়ে উঠেছে, তবে একপাশে অনেকটা জায়গা ফাঁকা হয়ে আছে। সেখানে কয়েকটা বেদি চোখে পড়ছে, হয়তো অপরেশবাবুই সিমেন্ট দিয়ে তৈরি করিয়ে নিয়েছেন। সব কটা বেদি খালি, শুধু একটি ছাড়া। সেখানে ছায়া ছায়া কেউ একজন বসে আছে। চন্দ্রা। অপরেশবাবু চাপা গলায় ডাকলেন। নিচু গ্রামের সেই ডাক চন্দ্রা দিব্যি শুনতে পেল। সামান্য ঘাড় ফেরালো সুজনদের দিকে। তুমি যাও, কথা বলো। সুজনকে আলতো করে ঠেলে দিলেন অপরেশবাবু। তারপর ফিরে চলে গেলেন বাড়ির ভেতরে। চন্দ্রার সঙ্গে একা কথা বলতে পারলে সুজন খানিকটা হালকা হবে। কেমন যেন সম্মোহিতের মতো সুজন এক পা করে এগিয়ে চলল চন্দ্রার দিকে। পায়ের নিচে ঠান্ডা ঘাসের ছোঁয়া ওর শরীরে একরকম শিরশিরানি জাগিয়ে তুলছিল। এক ঝাঁক পাখির মতো উড়ে এসে রাতের বাতাস সুজনের চোখে মুখে ঝাপটা মারল। এক টুকরো মেঘ কোথা থেকে ভেসে এলো। পূর্ণিমার চাঁদকে সেটা ঢেকে দিতেই কটকটে জ্যোৎস্নার আলো ছায়াও উধাও হয়ে গেল। এক পরিব্যাপ্ত ঘষা আলো মোলায়েমভাবে ছড়িয়ে পড়ল চরাচরে। সুজনের কোণে দেখা আলোর কথা মনে পড়ে গেল। ও পায়ে পায়ে পৌঁছে গেল সেই বেদিরই কাছে। চন্দ্রার কাছ থেকে হাত দুয়েক দূরত্বে বসে পড়ল। চন্দ্রার সাজ পোশাক সুজনকে মোটেই অবাক করল না, কারণ একটু আগেই ওর মায়ের জমকালো সাজ ও দেখেছে। তবে চন্দ্রার সাজ যেন হুবহু তার মায়ের মতন, এমনকি ঘোমটাটা পর্যন্ত। চন্দ্রার পরনে টুকটুকে লাল শাড়ি, যদিও চাঁদের আলোয় রংটা ভালো করে ঠাহর হচ্ছে না। সারা গায়ে গহনা, খোপার পাশ থেকে ফুলের মালা ঝুলছে, তার ওপর দিয়ে ঘোমটা টানা, আর ঘোমটার ভেতরে চন্দ্রার টলটলে মুখ। চন্দ্রা, এই একটা বছর আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি। যন্ত্রণায় ছিন্নভিন্ন হয়ে আমি শেষ হয়ে গেছি। আমার কথা তোমার মনে পড়েনি? পড়েছে, আবেগহীন গলায় বলল চন্দ্রা। কিন্তু কোনো উপায় ছিল না। তুমি আমাকে খুঁজে পাও, আমাদের খুঁজে পাও, আমরা চাইনি, কিন্তু সবই নিয়তি। নইলে বাবার সঙ্গে আচমকা তোমার দেখা হবে কেন? এই কোন চন্দ্রা? এইরকম কোনো চন্দ্রাকে তো সুজনের মনে পড়ছে না। আমি এখনো তোমার জন্য অপেক্ষা করে আছি চন্দ্রা। অপেক্ষা? খিলখিল করে হেসে উঠল চন্দ্রা। আমার সব অপেক্ষা শেষ হয়ে গেছে, তুমি এবার চলে যাও। অবাক হয়ে চন্দ্রার মুখের দিকে তাকালো সুজন। চন্দ্রা ওকে ফিরিয়ে দিচ্ছে? ও তো ভেবেছিল রাতটা এখানে থাকবে, তারপর কাল সকালে বিয়ের কথাবার্তা পাকা করে তবে ফিরবে। চন্দ্রাকে হারিয়ে পাওয়ার আনন্দ সুজনের অন্যান্য চেতনা আর বোধ আচ্ছন্ন করে দিয়েছিল। ও হতবাক হয়ে চন্দ্রার দিকে তাকিয়েছিল। রাতের বাতাস হঠাৎই যেন চঞ্চল হয়ে উঠল। গাছের পাতা
শিরশির শব্দ করল। জোনাকিরা এদিক ওদিক উঠছে, আর টলটলে জ্যোৎস্নার অপরূপ কোণে দেখা আলোতে রাতকে আরও সুন্দর, আরও রহস্যময় করে তুলেছে। ঘোমটার আড়ালে চন্দ্রাকে যেটুকুনি দেখা যাচ্ছিল তাতেই মাতাল হয়ে উঠেছিল সুজন। ও সামনে ঝুঁকে পড়ে চন্দ্রার একটা হাত মুঠো করে ধরল। সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল চন্দ্রা। এক ঝটকায় হাত টেনে নিতে চাইল, বাতাসের ঝাপটায় ওর ঘোমটা খসে গেল। এসব কি করছো? তুমি চলে যাও। অবাক হয়ে সুজন হাতটা ছেড়ে দিয়েছিল, তবে চন্দ্রাকে মুগ্ধ হয়ে দেখছিল। দেবী প্রতিমার মতো মসৃণ তেলতেলে মুখ চাঁদের আলোয় অনন্য হয়ে উঠেছে। চন্দ্রা, আবার ডেকে উঠল সুজন। আমি চলে যাওয়ার জন্য আসিনি। হঠাৎই পেছন থেকে অপরেশবাবুর গলা পাওয়া গেল। তুমি চলে যাও সুজন, তাতে সবার ভালো হবে। চমকে মুখ ফেরাতেই অপরেশবাবুকে দেখতে পেল সুজন। পাশে দাঁড়িয়ে মাসিমা। ওরা কখন যেন নিঃশব্দে ওদের কাছে এসে দাঁড়িয়েছেন। আজ রাত্রিরটুকু থেকেই কাল সকালে চলে যাবো মেসমশাই। অনুনয় সুরে বলল সুজন। একটা দীর্ঘশ্বাস ফেললেন অপরেশবাবু। বিব্রতভাবে বললেন, তুমি আজ রাতেই চলে যাও। কেন? আমাদের এখানে রাতে কেউ থাকে না, শুধু আমরা তিনজনেই থাকি। অপরেশবাবুর শেষ কথাটা জ্যোৎস্না রাতে নিশাচর পাখির মতো ডানা ঝাপটে উড়ে বেড়াতে লাগলো। ওদের ঘিরে ঘুরপাক খেতে লাগলো। শুধু আমরা তিনজনে থাকি, শুধু আমরা তিনজনে, শুধু আমরা তিনজনে। সুজন উঠে দাঁড়ালো। ও ঠিক বুঝতে পারছিল না এখন কি করবে। রাতের আধার, বাতাস, জোনাকির দল, গাছগাছালি আর এই তিনজন রহস্যময় মানুষ ওকে কেমন যেন দিশেহারা করে দিচ্ছিল। মাসিমা মেসমশাইয়ের হাত ধরে টানলেন। ওরা গিয়ে বসলেন বেদিতে, চন্দ্রার পাশে। মেসমশাই বসলেন মাঝখানে, ওর দুপাশে ওর স্ত্রী আর মেয়ে। ওদের বসার ঢংটা এমন যেন স্টুডিওতে বসে গ্রুপ ফটো তোলার পোজ দিচ্ছেন। চাঁদের সামনে থেকে মেঘের আড়াল হঠাৎই সরে যেতে জ্যোৎস্নার তীব্র আলো ছায়া আবার ফিরে এলো। তখন সুজন দেখল চন্দ্রার মুখে জরুল টান নেই। ওটা কোথায় গেল? অ্যাক্সিডেন্টের পর কি প্লাস্টিক সার্জারিতে বাদ হয়ে গেছে? ও অবাক হয়ে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই অপরেশবাবু হাত তুলে ওকে থামতে ইশারা করলেন। চন্দ্রাকে তুমি দেখতে চেয়েছিলে, দেখেছ, কথাও বলেছ। এবার তুমি যাও সুজন, তোমার কষ্ট আমি বুঝতে পারছি, তবে জেনে রেখো আমরা আরও কষ্টে আছি। বাতাস হঠাৎই আরও অস্থির হয়ে উঠতেই মাসিমার ঘুমটা খসে পড়ল। মাসিমার চন্দ্রার খোপা কোনো এক অলৌকিক প্রক্রিয়ায় খুলে গেল। বাতাসে ওদের এলো চুল পাগলের মতো উঠতে লাগলো, চাঁদের আলোয় চিকচিক করতে লাগলো। অপরেশবাবু স্ত্রী আর মেয়ের কাঁধে হাত রাখলেন, বললেন, অ্যাক্সিডেন্টের পর আমি যেভাবে ওদের ফিরিয়ে এনেছি তা কেউ বিশ্বাস করবে না, তবে এ তো ঠিক ফিরিয়ে আনা নয়, চৌকাঠে দাঁড় করিয়ে রাখা দু জগতের মাঝখানে। আর আমি ওদের দুজনের পাহারাদার হয়ে দিন কাটাচ্ছি। তোমাকে আমরা ভালোবাসি। আমিও চন্দ্রাকে পাগলের মতো ভালোবাসি। জানি, আর জানি বলেই এত কষ্ট করেও টিকে আছি। আমিও আপনাদের সঙ্গে কষ্ট করে টিকে থাকবো। বায়না করার সুরে বলল সুজন। অপরেশবাবু হতাশভাবে এপাশ ওপাশ মাথা নাড়লেন।
তুমি তো কিছু বুঝতেই চাইছো না, তাহলে দেখো। স্ত্রী আর মেয়ের কানে কানে কি যেন বললেন অপরেশবাবু। মাসিমা আর চন্দ্রা খিলখিল করে হেসে উঠলেন। আর একই সঙ্গে ওদের ডান হাতটা তুলে নিয়ে গেলেন ডান চোয়ালের নিচে। এরপর সুজন যা দেখেছিল তা সত্যি হলেও পরে কখনো সেটাকেও সত্যি বলে মানতে পারেনি। কিন্তু ফুটফুটে জ্যোৎস্নায় ভুল দেখার কোনো অবকাশই ছিল না। চন্দ্রার মাসিমা দুজনেই ওদের মুখ দুটো খুলে নামিয়ে নিলেন। মুখ নয়, মুখোশ। সুজন দেখল ওদের মুখের জায়গাটায় একরাশ অন্ধকার। ন্যাপথালিনের উৎকট গন্ধে সুজনের দম বন্ধ হয়ে এলো। রাতের বাতাস হঠাৎই যেন আরও ঠান্ডা হয়ে গেল। একটা ঘোরের মধ্যেই ও শুনতে পেল নিশাচর কোনো পাখির কান্না। দুটো অন্ধকার মুখের পেছনে বিশাল কালো পতাকার মতো ওদের চুল উঠছিল। সেই পটভূমিতে অপরেশবাবুর মুখটা ছবির মতো দেখাচ্ছিল। স্ত্রী আর মেয়েকে আঁকড়ে কাছে নিলেন তিনি। ওদের খিলখিল হাসির শব্দ তখনও থামেনি। জ্ঞান হারিয়ে পড়ে যাওয়ার আগে অপরেশবাবুর শেষ কথাটা যেন বহু দূর থেকে ভেসে এলো সুজনের কানে। সেই দিন থেকে দুজন অন্ধকারকে নিয়ে আমি বাস করি। আমার মেয়ে অন্ধকার আর বউ অন্ধকার। এখানে আমরা তিনজন ছাড়া আর কারোর ঠাঁই নেই।